নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি যে সিরিজটা শুরু করেছিলাম যে বিজনেস মডেল অ্যানালাইসিস অ্যান্ড স্টক সিলেকশন। আজকে সেই সিরিজের এটা বলতে পারেন ৫ নম্বর এপিসোড, মানে এপিসোড নম্বর 5। এই ভিডিওটা বানানোর আমার মেন টার্গেটই ছিল যে ইনভেস্টিংটাকে সহজ করে দেওয়া। আমরা যাতে শুধুমাত্র রেজাল্ট বা কোয়ার্টারলি নাম্বার দেখে যাতে স্টক সিলেকশন না করি। শুধু যদি নাম্বার দেখে আপনি স্টক সিলেকশন করেন তাহলে প্রবলেমটা কখন হবে? মনে করেন কোম্পানিটার নেক্সট কোয়ার্টার হয়তো রেজাল্ট খারাপ হয়ে গেল, যেটা গাইডেন্স ছিল তার থেকে রেজাল্ট, সেলস নাম্বার বা প্রফিট নাম্বার কমে গেল। যেহেতু আমরা শুধু নাম্বারের উপরে বেস করে স্টক সিলেকশন করছি, তারপর দেখা গেলো যে নাম্বারটা খারাপ হওয়াতে নেক্সট কোয়ার্টার আমি স্টকটাকে কেটে দিলাম, মানে পোর্টফোলিও থেকে বের করে দিলাম, সেল করে দিলাম আর কি। তারপরে দেখা গেলো সেই স্টকটা 1 বছর বা 2 বছরের মধ্যে 3x 4x 5x হয়ে গেল, আমি কিন্তু কিছু বুঝতেই পারলাম না। এই জন্য একটা স্টক সিলেকশনের প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে বিজনেস মডেল। আপনি যখন একটা স্টককে সিলেকশন করবেন, সেই স্টকটা সেক্টরের হাইয়েস্ট রেজাল্ট করেছে, কেন করছে সেটা আপনাকে বুঝতে হবে। স্টকটার মধ্যে স্পেশাল কোয়ালিটি কি আছে, তার বিজনেস মডেলের মধ্যে ডিফারেন্স কি আছে অন্যান্য স্টকের তুলনায়। এই জিনিসটা বোঝানোর জন্যই আমি এই পুরো এই সেক্টর ওয়াইজ ধরে ধরে আমি বিজনেস মডেল অ্যানালাইসিস করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে স্টকটা সেরা কেন, বা এই স্টকটার ভ্যালুয়েশন হাই কেন, বা এই স্টকটার প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ কেন সেক্টরের হাইয়েস্ট হচ্ছে। বিজনেস মডেলের মধ্যে আমার যে স্টকটা রয়েছে পোর্টফোলিওতে তার কি অ্যাডভান্টেজ রয়েছে। এর জন্যই এই ভিডিও, মানে এই যে লাগাতার আমি যে বানাচ্ছি ভিডিওগুলো, আজকে 5 নম্বর ভিডিও বানাবো, বিজনেস মডেল অ্যানালাইসিস অ্যান্ড স্টক সিলেকশন। আজকে আমি প্রথমে যে সেক্টরটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হসপিটাল সেক্টর। যদি হসপিটাল সেক্টরে দেখেন, মোটামুটি ম্যাক্স হেলথ কেয়ার, যথার্থ হসপিটাল, আর হচ্ছে আপনার জিনাসিকো লাইফ কেয়ার, এই তিনটে হসপিটাল মোটামুটি লাস্ট আপনি দেখেন 2, 3, 4টে কোয়ার্টারে কিন্তু লাগাতার পারফর্ম করে যাচ্ছে। তার মধ্যে আপনি দেখেন যথার্থ হসপিটাল আর ম্যাক্স হেলথ কেয়ার, এরা মোটামুটি 20-25% এই রেঞ্জে গ্রোথ করছে। যথার্থ একটু বেশি করছে, 25 থেকে 28 এই রেঞ্জে গ্রোথ করছে। আর ম্যাক্সের গ্রোথ রেট হচ্ছে 20 থেকে 25%। মানে ম্যাক্সের বেসটাও বেশি। ম্যাক্স অনেক বড় কোম্পানি, যথার্থ একদম স্মল ক্যাপ কোম্পানি। এই যে আপনি এই পুরো সেক্টরটা দেখেন, বাকি সমস্ত হসপিটাল দেখুন 20-25%, 18% গ্রোথ করছে, যারা ভালো ভালো হসপিটাল, ম্যাক্স, যথার্থ। জিনাসিকো লাইফ কেয়ার দেখুন, জিনাসিকো লাইফ কেয়ার কিন্তু আপনি লাস্ট 1টা 2টো 3টে 4টে কোয়ার্টারও দেখেন, প্রতিটি কোয়ার্টারে 50%, 60%, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। মানে এই সেক্টরের সব থেকে হাইয়েস্ট গ্রোথ করে যাচ্ছে হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। লাগাতার দুর্দান্ত ভাবে বেড এক্সপানশন করে যাচ্ছে। 2025 সালে টোটাল কত বেড ছিল? 2025 সালে বেড ছিল 2200 এর মধ্যে টোটাল বেড। 2026 কত হচ্ছে গাইডেন্স, এটা 3000। মানে বেড গাইডেন্সই প্রায়, বেডেরই গ্রোথ প্রায় 40%, 2200 থেকে 3000, 35 থেকে 40%। বুঝতে পারছেন, একটা হসপিটাল কোম্পানি শুধুমাত্র বেডের গ্রোথ গাইডেন্স দিচ্ছে 40%, তাতে 50%, 60% সেলস গ্রোথ তার আসবেই। 2025 টোটাল বেড ছিল তাদের 2200, এখন 2026 অলরেডি, মানে Q2 শেষ হয়ে গেল, জাস্ট Q3 শুরু হলো, অলরেডি তাদের বেড হয়ে যায় 2800। তার মানে কি পুরো বছরের আরামসে 3000 বেড করে নেবে। মানে কোম্পানিটা এই হারে, মানে কি হারে গ্রোথ করছে দেখুন, যার শুধু 40% শুধু বেড এক্সপেনশনই করেছে। আর যদি লাস্ট 3-4টে কোয়ার্টার রেজাল্ট দেখেন, প্রতিটি কোয়ার্টারে 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। যে বাকি হসপিটালগুলো দেখেন, বাকি যারা বেস্ট রয়েছে, ম্যাক্স হেলথ কেয়ার, যথার্থ, এরা 20, 25, 28 এই রেঞ্জে গ্রোথ করে যাচ্ছে। এই যে তো ডিফারেন্স জিনাসিকো লাইফ কেয়ারের সাথে বাকি হসপিটালগুলো, এই ডিফারেন্সটা কেন? বিজনেস মডেলের মধ্যে কি ডিফারেন্স রয়েছে যার জন্য জিনাসিকো লাইফ কেয়ার এত স্পিডে গ্রোথ করছে বাকি হসপিটালগুলোর তুলনায়? আজকে আমি এটাই দেখবো। জিনাসিকো, বাকি যত হসপিটাল আছে দেখুন, এই সেক্টরের যারা বেস্ট হসপিটাল, যথার্থ বলুন, ম্যাক্স হেলথ কেয়ার বলুন, এর সবাই হচ্ছে অ্যালোপ্যাথিক হসপিটাল। জিনাসিকো যে লাইফ কেয়ার রয়েছে, এটা কিন্তু পুরোটা একদম আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম, জিনাসিকো লাইফ কেয়ার।
পুরোটা হচ্ছে একটা আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। এদেরকে যে 3টা ডিভিশন রয়েছে, একটা হচ্ছে হসপিটাল, একটা হচ্ছে ডে কেয়ার ক্লিনিক। ডে কেয়ার ক্লিনিক মানে এখানে ক্লিনিক আছে, পেশেন্টরা আসছে, এদের আয়ুর্বেদিক ডাক্তার দেখাচ্ছে, যা মেডিসিন লাগবে নিয়ে চলে যাচ্ছে, মানে রাত্রে কেউ স্টে করছে না, আসছে ডাক্তার দেখে চলে যাচ্ছে, এটা বলে ডে কেয়ার ক্লিনিক। আর আছে হচ্ছে এদের কিছু মেডিসিন রয়েছে, হেলথ কেয়ার প্রোডাক্ট বলতে পারেন। এদের একটা ব্র্যান্ড রয়েছে শুদ্ধি, এই শুদ্ধি ব্র্যান্ড থেকে এদের প্রচুর হেলথ কেয়ার প্রোডাক্ট আছে। এই 3টে বিজনেস, একটা হেলথ কেয়ার প্রোডাক্ট শুদ্ধি ব্র্যান্ডে, একটা ডে কেয়ার ক্লিনিক, একটা হসপিটাল। এরা দেখুন এই কোম্পানিতে আপনি গ্রোথটা দেখেন, দেখবেন 2022 সালে এদের টোটাল সেল ছিল মোটামুটি 146 কোটি টাকা, আর 2025-এ গিয়ে সেল দাঁড়িয়েছে প্রায় 470 কোটি টাকা, মানে 3 বছরে প্রায় 3x সেলস গ্রোথ। আর যদি প্রফিট গ্রোথ দেখেন, 2022-এ ছিল 11 কোটি টাকা, আর 2025-এ হচ্ছে 91 কোটি, মানে প্রায় 8x। 3 বছরে জিনাসিকোর সেলস গ্রোথ হয়েছে 3x, মোর দ্যান 3x, আর প্রফিট গ্রোথ হয়েছে মোর দ্যান 8x। এইভাবে গ্রোথ করছে। আজকে আমরা দেখবো জিনাসিকোর এই গ্রোথটার কারণ কি। জিনাসিকোর যে গ্রোথটা, জিনাসিকোর গ্রোথের যে মেন কারণটা হচ্ছে, আপনি যদি 1 নম্বর কারণ দেখেন, সেটা জিনাসিকোর যে ফাউন্ডার আচার্য মনীষ গোভার্জি আছেন, উনি কিন্তু নিজে একটা বিশাল বড় ব্র্যান্ড। উনি একজন আয়ুর্বেদিক এক্সপার্ট, উনি তো মানে খুবই পপুলার একজন মানুষ আর কি। উনি একজন আয়ুর্বেদিক এক্সপার্ট। তারপরে হচ্ছে ওনাকে দেখবেন অনেক প্রচুর টিভি চ্যানেলে দেখবেন ওনার অনেক লেকচার, মানে উনি হেলথ কেয়ার সম্বন্ধে প্রচুর বিশাল নলেজ ওনার আর কি। ন্যাচারোপ্যাথি, আয়ুর্বেদ, যোগা এই সম্বন্ধে ওনার প্রচুর জ্ঞান। অনেক নিউজ চ্যানেলে দেখবেন, প্রচুর টিভি চ্যানেল ওনাকে দেখা যায়, মানে ওনার ফ্যান ফলোয়িংই প্রচুর। উনি নিজেই একটা বিশাল ব্র্যান্ড। উনার এই ব্র্যান্ডটা কিন্তু জিনাসিকো লাইফ কেয়ারের মানে অন্যতম একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। এদের তো এদের যে ট্রিটমেন্টটা দেখুন, এটা তো মোটামুটি এরা যেভাবে এদের যে প্রমোশন, এরা যেভাবে প্রচার করেছে, এটা কিন্তু দুর্দান্ত। মানে এদের যে ট্যাগলাইন, সেটা কি ন্যাচারাল, হলিস্টিক অ্যান্ড প্রিভেন্টিভ হেলথ কেয়ার। আয়ুর্বেদিক এদের যে ট্যাগলাইনটা হচ্ছে ন্যাচারাল, হলিস্টিক অ্যান্ড প্রিভেন্টিভ হেলথ কেয়ার। তার মানে কি, এটা উইদাউট সাইড এফেক্ট। অ্যালোপ্যাথিক মেডিসিনে কি প্রচুর সাইড এফেক্ট হয়, প্রচুর টাফ ট্রিটমেন্ট হয়, অপারেশন, মেডিসিন প্রচুর টাফ, মানে অনেক খুব কঠিন। এখানে কিন্তু দেখুন এরা কি করে, সব ন্যাচারাল ট্রিটমেন্ট। এদের একদম সব দেখুন আয়ুর্বেদিক, ন্যাচারোপ্যাথি, যোগা, মেডিটেশন সবকিছু মিলে হচ্ছে জিনাসিকো লাইফ কেয়ার। এরা তার চেয়ে হচ্ছে এদের যে বলে যে ট্রিটমেন্টের মোটোটা কি, যে ট্রিটমেন্টের কোনো একটা অসুখের যে রুট, সেই রুটটাকে বের করা, মেন রুটটা কি, সেই রুটটাকে ঠিক করা। মানে একটা ডায়াবেটিস তো নর্মালি আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্ট করি, আর এদের থিওরি হচ্ছে ডায়াবেটিস কি কারণে হচ্ছে, সেই জিনিসটাকে ধরা বা সেই জিনিসটাকে একদম খতম করে দেওয়া। এ হচ্ছে এদের ট্রিটমেন্টের স্পেশালিটি। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেখানে কোনো সাইড এফেক্ট নেই, কোনো কেমিক্যালসের ব্যাপার নেই, একদম ন্যাচারাল ট্রিটমেন্ট যেটাকে বলে। এই জিনিসটা কিন্তু কি, এই যে ওরা এইভাবে প্রচার করে যাচ্ছে না, ন্যাচারোপ্যাথি, আয়ুর্বেদ, যোগা, এই জিনিসগুলো কিন্তু পুরো পপুলার হয়ে গেছে দেখবেন। বিশেষ করে উত্তর ভারতের সাইডে দেখবেন, দিল্লি, উত্তরপ্রদেশ এসব সাইডে কিন্তু জিনাসিকোর মানে দুর্দান্ত পপুলারিটি। বিশেষ করে ওনাদের যে ফাউন্ডার আছে আচার্য মনীষ গোভার্জি, এই পপুলারিটি আর এই যে প্রচার, এটা কিন্তু জিনাসিকোর পক্ষে দুর্দান্ত হয়েছে। প্লাস এখন তো বুঝতে পারছেন গভর্নমেন্ট কিন্তু আয়ুষ, সেন্ট্রাল গভর্নমেন্টের দপ্তর আছে আয়ুষ, এই আয়ুষ কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই ট্রিটমেন্টটাকে এখন খুবই সাপোর্ট দিচ্ছে আর কি। গভর্নমেন্টেরও প্রচুর সাপোর্ট আছে আয়ুষ ট্রিটমেন্টের উপরে, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের উপরে, যার ফলে করে জিনাসিকো দেখুন দুর্দান্ত ভাবে কাজ করছে। সবথেকে মেন ডিফারেন্স জিনাসিকো লাইফ কেয়ারের সঙ্গে বাকি যে হসপিটালগুলোর ডিফারেন্স রয়েছে, অ্যালোপ্যাথিক হসপিটাল যথার্থ বা ম্যাক্স হেলথ কেয়ার, যে মেন ডিফারেন্সটা হচ্ছে ক্যাপেক্স। একটা অ্যালোপ্যাথিক যেগুলা মানে হাই কোয়ালিটি হসপিটাল, যথার্থ হসপিটাল বা ম্যাক্স হেলথ কেয়ার বা নারায়ণ রুদ্রালয়, এদের যে ক্যাপেক্স, একটা বেডের পিছনে খরচা করতে হয় মোটামুটি মিনিমাম 50 lakhs। এরকম করে একটা হাসপাতাল বানাচ্ছে বা ম্যানুফ্যাকচারিং করছে, তৈরি হচ্ছে, একটা বেডের পিছনে খরচা হয় প্রায় মিনিমাম 50 lakhs। তারপর যদি আপনি ম্যাক্স হেলথ কেয়ার, সেটা আরো প্রিমিয়াম, ওদের খরচা প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। তার মানে এদের অ্যালোপ্যাথি একটা বড় হাসপাতালে একটা বেডের পিছনে ক্যাপেক্স করতে হয় মিনিমাম 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত, মানে এভারেজ আপনি ধরে রাখেন 1 কোটি টাকা। জিনাসিকো লাইফ কেয়ার আয়ুর্বেদিক হাসপাতালে ওদের একটা বেডে ক্যাপেক্স করতে লাগে মাত্র 3 লাখ টাকা। ডিফারেন্সটা বুঝতে পারছি? একটা আয়ুর্বেদিক হাসপাতালে জিনাসিকোর পার বেডে ক্যাপেক্স করতে লাগে 3 লক্ষ টাকা, এভারেজ 3 লক্ষ টাকা। আর যেগুলো অ্যালোপ্যাথিক হসপিটাল
হাসপাতাল রয়েছে, যেমন যথার্থ বা ম্যাক্স হেলথ কেয়ার, এদের পার বেডে খরচা করতে হয় কত? মিনিমাম 50 লাখ। 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত, মানে এভারেজ দিলাম আমি 1 কোটি টাকা। ক্যাপেক্সের ডিফারেন্সটা বুঝতে পারছি। মানে তার মানে কি, জিনাসিকো লাইফ কেয়ার একটা হচ্ছে অ্যাসেট লাইট মডেল। জিনাসিকো লাইফ কেয়ার 3 লক্ষ টাকা পার বেডে ক্যাপেক্স করে এটা পার বেডে ইনকাম করছে কত? এভারেজ 8,000 টাকা পার ডে। হিসাবটা বুঝুন ভালো। জিনাসিকো লাইফ কেয়ার 3 লক্ষ টাকা পার বেডে ক্যাপেক্স করছে। একটা বেড, একটা সিঙ্গেল বেড চালু করতে জিনাসিকোর খরচা হচ্ছে 3 লক্ষ টাকা। আর একটা বেড থেকে জিনাসিকো পার ডে ইনকাম করছে 8,000 টাকা। সেখানে যথার্থের মতো হসপিটাল দেখুন, ওদের পার বেডে কস্টিং পড়ছে কত? ক্যাপেক্স হচ্ছে 60 লাখ রুপিস। আর এটা পার বেড থেকে ইনকাম হচ্ছে কত? পরে 30,000 টাকা। তাহলে এবার হিসাবটা করুন, জিনাসিকোর হচ্ছে কত? 3,08,000 টাকা, মানে প্রায় 3% মতো ইনকাম হচ্ছে, 3%, 2.7%। আর যথার্থের কি হচ্ছে? 60 লাখ ইনভেস্ট করে 30,000 টাকা, মানে 0.5%। ডিফারেন্সটা বুঝতে পারছেন? যদি ক্যাপেক্স টু ইনকাম আমি হিসাব করেন পার বেডে, তাহলে জিনাসিকো হচ্ছে প্রায় 3%, যথার্থ হচ্ছে কত? 0.5%। সেম আপনি এর দেখেন ম্যাক্স হেলথ কেয়ারের, এদের পার বেডে কস্টিং পড়ে যায় প্রায় 1 কোটি টাকার উপরে। আমি 1 কোটি টাকা ধরলাম। আর এদের পার বেড থেকে কত আসছে? 70 থেকে 75,000 টাকা পার ডে। হিসাব করুন ক্যাপেক্স টু ইনকাম। 1 কোটির থেকে 1 থেকে 1.5 কোটি টাকা খরচা হচ্ছে এদের পার বেডে, আর পার ডে ইনকাম হচ্ছে কত? 70 থেকে 75,000 টাকা। কত হচ্ছে? 0.7%। মানে প্রত্যেকটা অ্যালোপ্যাথিক হাসপাতালে যদি আপনি ক্যাপেক্সকে রেভিনিউ দিয়ে হিসাব করেন, তাদের পার বেডে যদি পার ডে রেভিনিউ আসছে, এটা কত আসছে? সবার 1%-এর নিচে, 0.5%, 0.6%। জিনাসিকোকে দেখুন প্রায় 3% প্রফিট করছে পার ডে। হাসপাতালে একটা বেড করতে যাদের ক্যাপেক্স করছে, তারপরে 3% প্রফিট পার একটা বেড থেকে পার ডে ইনকাম করছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? মানে 6 টাইম বেশি প্রফিট মার্জিন, 6 to 7 টাইমস জিনাসিকোর প্রফিট মার্জিন বেশি হচ্ছে এই অ্যালোপ্যাথিক হসপিটালগুলোর থেকে। যার ফলে কি হচ্ছে? এদের অ্যাসেট লাইট মডেল, এদের ক্যাপেক্স করতে খরচা কম হচ্ছে। এই জন্য কিন্তু এরা দেখুন লাগাতার, মানে প্রতি বছর দেখুন 40% করে শুধু কি করছে? বেড এক্সপানশন করছে। যেখানে বাকি যত হাসপাতাল আছে, যথার্থ বলুন, ম্যাক্স হেলথ কেয়ার বলুন, 20%, 50% করে এক্সপ্যান্ড করছে বেড। জিনাসিকো কিন্তু প্রায় 40% শুধু বেড এক্সপানশন করছে। তো জিনাসিকোর একটা প্লাস পয়েন্ট, এদের যে প্রোডাক্ট যেগুলো বানাচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট, এটা কিন্তু নিজেরা বানায় না, এরা থার্ড পার্টি থেকে আউটসোর্সিং করে, মানে কাউকে অর্ডার দিয়ে ম্যানুফ্যাকচারিং করে। এদের যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো বানাচ্ছে, এই শুদ্ধি ব্র্যান্ড দিয়ে, লিভার কেয়ার, কিডনি কেয়ার, এসব প্রোডাক্টগুলো বানাচ্ছে, মেডিসিনগুলো যে বানায় এরা, এই মেডিসিনগুলোতে এদের মানে প্রফিট মার্জিন পুরো 90%। এদের কোনো জায়গায় পাওয়া যাবে না। এদের ব্র্যান্ড শুদ্ধি ব্র্যান্ড, এদের প্রফিট থেকে পারে 90%। এদের মেডিসিনের দুর্দান্ত ছিল, মানে প্রচুর প্রোডাক্ট আছে। এদের বিজনেসটা একদম টিপিক্যাল, একদম ইন্টিগ্রেটেড বিজনেস। মানে আপনি যে জিনাসিকোর হেলথ কার্ডে আসলেন, যেটা ডে কেয়ার ক্লিনিক, ওখানে ডাক্তার দেখা হলো, এই শুদ্ধি ওষুধ নিয়ে নিল, শুদ্ধি ব্র্যান্ডের মেডিসিন নিয়ে নিল। তারপরে যদি সেই পেশেন্ট দরকার পড়ে, তাকে জিনাসিকো হচ্ছে হাসপাতাল, সে হাসপাতালে ভর্তি করে দিল। সেখানে কাদের ওষুধ চলবে? শুদ্ধি ব্র্যান্ডের ওষুধ চলবে। এদের 50% ইনকাম আসছে হাসপাতাল আর ডে কেয়ার ক্লিনিক থেকে, আর বাকি 50% আসছে হচ্ছে আপনার এই শুদ্ধি মেডিসিন থেকে, হেলথ কেয়ার প্রোডাক্ট থেকে। আর এদের শুদ্ধি মেডিসিনে প্রায় অপারেটিং প্রফিট মার্জিন 90%। এই যে দেখুন জিনাসিকোর মোটামুটি আমি যদি নেট প্রফিট মার্জিন দেখেন, মোটামুটি 30% মধ্যে হয়ে গেছে। নেট প্রফিট মার্জিন 30%, যেখানে বাকি যদি আপনি অ্যালোপ্যাথিক যত যত বড় বড় আছে হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, যথার্থ, এদের 10 থেকে 12%, হার্ডলি 13% এদের নেট প্রফিট মার্জিন। আর জিনাসিকোর এখন নেট প্রফিট মার্জিন হচ্ছে 30%। বুঝতে না ডিফারেন্সটা কথা? ক্যাপেক্স এত কম ক্যাপেক্স করতে হয় জিনাসিকোকে, আয়ুর্বেদিক হাসপাতালে পার বেডে খরচা অনেক কম, মানে প্রচুর কম পয়সাতে এটা নতুন বেড চালু করতে পারে। কোথায় জিনাসিকোর 3 লাখ টাকা, আর কোথায় এদের মিনিমাম 60 লাখ। এটা হচ্ছে মেন ডিফারেন্স, প্রফিট মার্জিন আর প্লাস ক্যাপেক্স। আরটা কি, জিনাসিকো যে হেলথ কেয়ার প্রোডাক্ট, এটা হচ্ছে এদের বিজনেসের মেন পিলার বলতে পারে। এদের হেলথ কেয়ার প্রোডাক্টে প্রায় 90% প্রফিট মার্জিন থাকে। এটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। আপনি যথার্থের মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন প্রোডাক্ট সব জায়গায় পেয়ে যাবেন, ম্যাক্স হেলথ কেয়ার সব জায়গায় পেয়ে যাবেন। কিন্তু জিনাসিকোর মেডিসিন শুধু জিনাসিকোর কাছেই পাবেন, এই ব্র্যান্ড শুদ্ধি ব্র্যান্ড। আপনি যদি জিনাসিকোর ডে কেয়ার চেম্বারও দেখাতে চান, ওখানে শুদ্ধি ব্র্যান্ডের মেডিসিন দিতে হবে আপনাকে। আপনি যদি হাসপাতালে ভর্তি হন, আমার শুদ্ধি ব্র্যান্ডের মেডিসিন চলবে।
তাহলে বিজনেসটা হচ্ছে পুরো ইন্টিগ্রেটেড বিজনেস আর কি। এই জন্য আজকে জিনাসিকোকে দেখুন, এদের নেট প্রফিট মার্জিন প্রায় 30%। আর এই জন্য এরা এইভাবে দুর্দান্ত হারে এক্সপ্যান্ড করছে। আর বুঝলেন আজকে 2025 বেড ছিল কত? টোটাল বেড ছিল 2200। 2026-এর গাইডেন্স কত? 3000। অলরেডি এদের 2800 হয়ে গেছে বেড। ম্যানেজমেন্ট কি দিচ্ছে গাইডেন্স? নেক্সট 5 ইয়ার্স, মনে করেন 2026-এ আমি ধরলাম কনজারভেটিভলি 3000 বেডই করলো। এই 2026-এ 3000 বেড হয়, ম্যানেজমেন্টের গাইডেন্স কি আছে? নেক্সট 5 ইয়ার্স এরা 10,000 বেড করবে। বুঝতে পারছেন ম্যানেজমেন্টের কত কনফিডেন্স? 2026-এ আছে এদের 3000 বেড, গাইডেন্স হচ্ছে নেক্সট 5 ইয়ার্স এরা টোটাল বেড হবে 10,000। মানে 5 ইয়ার্সে বলে 3x এর বেশি শুধুমাত্র বেডের এক্সপ্যানশন হবে। মানে কি নেক্সট 5 ইয়ার্স এদের 40% 50% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না, কারণ অ্যাসেটের মডেল, বেড করতে কোনো খরচা নেই, সামান্য খরচায় তারা বেড করতে পারছে আয়ুর্বেদিকে। এই জন্য দেখুন জিনাসিকো ল্যাবকেয়ার কি হচ্ছে, বাকি যত হাসপাতাল কোম্পানি আছে তার থেকে কিন্তু অনেক, প্রায় 2.5x বেশি রেটে গ্রোথ করছে। এর কারণ হচ্ছে এদের বিজনেস মডেল, এদের অ্যাসেট লাইট মডেল, আর প্লাস ব্র্যান্ড। এদের যে মেডিসিন শুদ্ধি ব্র্যান্ড, এটা আপনি কোনো জায়গায় পাবেন না, পেটেন্ট ব্র্যান্ড। মানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের যে প্রচার করছে, এনাদের যে ফাউন্ডার নিজে একজন বিশাল বড় ব্র্যান্ড। এগুলো কিন্তু জিনাসিকোর সব থেকে বড় প্লাস। মাথা ভাবি নাম্বার যে জিনিস এত ভালো রেজাল্ট করছে, রেজাল্টটা কেন করছে? তার কারণ হচ্ছে বিজনেস মডেল। বিজনেস মডেলের ডিফারেন্সের জন্য দেখুন জিনাসিকো লাইফ কেয়ার কিন্তু দুর্দান্ত হারে গ্রোথ করছে। আর জিনাসিকো তো ছোট কোম্পানি জানো, আমার জিনাসিকোর মধ্যে কিন্তু স্কোপ বা অপরচুনিটি হিউজ আছে। এদের বিজনেসটা এত লো ক্যাপেক্স বিজনেস, এদের কোনো ধরনের ক্যাশ ফ্লোর প্রবলেম হবে না। বুঝা গেল জিনাসিকো এই সেক্টরের সেরা বা সব থেকে বেশি স্পিডে কেন গ্রোথ করছে? ডিউ টু দেয়ার বিজনেস মডেল। এবার আমি আলোচনা করবো যে নেক্সট সেক্টর যেটা হচ্ছে দেখবেন অটোমোবাইল সেক্টর। আপনি যদি পুরো অটোমোবাইল সেক্টর দেখবেন অটোমোবাইল সেক্টর না সব সিক্লিক্যাল হয়। যখন ইকোনমি আমাদের খুব ভালো থাকে দেখবেন তখন কি হয়, অটোমোবাইল সেক্টরে বুম চলে আসে, কারণ সবার টাকা পয়সা আসে। একটা গাড়ি কিন্তু টাকা লাগে না, গাড়ি তো আর কোনো শ্যাম্পু বা সাবান কিনা যায় আমি সব ইকোনমি ভালো থাকুক খারাপ থাকুক কোনো ব্যাপার না। নর্মাল যেগুলো আমাদের কমোডিটিস থাকে, চাল ডাল, এগুলো আমাদের কিনতেই লাগবে। মাঝে একটা গাড়ি কিনে, একটা কার কিনে, কখন কিনে? যখন ইকোনমিক কন্ডিশন ভালো থাকে, আরবিআই রেট কাট করে, ব্যাংক রেট কাট করে, ইন্টারেস্ট কমিয়ে দেয়, কারণ লোক ফিনান্সে নেয় বেশিরভাগ লোক। তার মানে যখন ইকোনমিক কন্ডিশন ভালো থাকবে তখন কিন্তু অটোমোবাইল সেক্টরে বুম চলে আসে, মানে প্রত্যেকটা অটোমোবাইল কোম্পানি তখন ভালো রেজাল্ট করে। আবার যখন ইকোনমিক জিডিপি গ্রোথ কমে যায়, ইকোনমিক কন্ডিশন খারাপ হতে থাকে, ব্যাংক রেপো রেট বাড়াতে থাকে, ইন্টারেস্ট রেট বাড়াতে থাকে, তখন কি হয়, একটা ইকোনমিক ক্রাইসিস চলে আসে। তখন দেখবেন অটোমোবাইল সেক্টরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। সবসময় দেখবেন অটোমোবাইল সেক্টরটা কিন্তু খুব সিক্লিক্যাল হয়। টাটা মোটরস, হিরো মোটোকোপ, যত কোম্পানি আছে দেখবেন, মারুতি, কিন্তু প্রত্যেকে খুব সিক্লিক্যাল, মানে এদের কাছ থেকে সেকুলার গ্রোথ পাওয়া যায় না। আপনি এভারেজ দেখেন কত বড় বড় যত কোম্পানি আছে দেখবেন, টাটা মোটরস, হিরো মোটোকোপ, মারুতি, যে কোনো অটোমোবাইল কোম্পানি দেখবেন এভারেজ গ্রোথ দেখবেন 10 থেকে 12%, এভারেজ সেলস গ্রোথ। এখান থেকে আপনি খুব বেশি গ্রোথ এক্সপেক্ট করতে পারেন না। কিছু কিছু কোম্পানি আছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বা আইসার মোটর, এরা 20% মতো গ্রোথ করে, 20-18 গ্রোথ করে। আমি আজকে অটোমোবাইল সেক্টর এরকম একটা কোম্পানির কথা বলবো যে সবার থেকেই মনে, সেটা হচ্ছে কার ট্রেড। এই কোম্পানিটা এটা একটা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম। মানে এই প্ল্যাটফর্মে কি হয়, এই প্ল্যাটফর্মে এই কার ট্রেডের প্ল্যাটফর্মে কি হচ্ছে, গাড়ির অকশন হচ্ছে, বাইক হোক কার হোক, পুরোনো গাড়ি বা নতুন গাড়ি, পুরোনো বাইক নতুন বাইক, সমস্ত কি হয় এদের অকশন হয়। এই কার ট্রেড একটা সফটওয়্যার বলতে পারেন, আইটি কোম্পানির মধ্যে প্ল্যাটফর্ম বেসড কোম্পানি। এই কোম্পানির কাজ কি, বায়ার সেলার্স প্লাস গাড়ির যে ম্যানুফ্যাকচার সবাইকে একসাথে করা। আপনি এখানে পুরোনো গাড়ি বেচতে পারেন, পুরোনো গাড়ি কিনতে পারেন, একটা পুরোনো বাইকও বেচতে পারেন, পুরোনো বাইক কিনতে পারেন। এদের বিভিন্ন ধরনের অ্যাপ বানানো আছে, কারওয়ালে, বাইকওয়ালে। কারওয়ালাতে কি হচ্ছে, পুরোনো এবং নতুন গাড়ির অকশন হচ্ছে, কেনা বেচা চলছে। আর বাইকওয়ালা অ্যাপের মধ্যে কি হচ্ছে, পুরোনো বাইক প্লাস নতুন বাইকের বাইং অ্যান্ড সেলিং চলছে। এই ধরনের বিজনেস মডেল প্লাস পয়েন্টটা কি, এই ধরনের বিজনেস মডেল হচ্ছে দেখুন, এই ধরনের বিজনেস মডেল এই ধরনের বিজনেস মডেলকে মার্কেট কেন এত গুরুত্ব দেয়? এই যে কার ট্রেডের বিজনেস মডেলটা, এটা কি
অ্যাকচুয়ালি প্রচুর লোকের কিন্তু প্রবলেম সলভ করে দিচ্ছে। আজকে আপনাদের পুরোনো গাড়ি বিক্রি করতে আপনি কোথায় ঘুরবেন? সব জায়গায় ঘুরতে হবে, অমুক শোরুমে যাবেন, অমুক ডিলারের কাছে যাবেন, কিচ্ছু করতে হবে না। আপনি কার্টেরে যান, অ্যাপের মধ্যে দিয়ে দিন ডিটেলস, ওখান থেকে আপনার গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। আপনি একটা পুরোনো গাড়ি কিনতে যাচ্ছেন, আপনি কি ধরনের গাড়ি যাচ্ছেন দেখবেন কার্টের দুনিয়ার স্যাম্পল চলে আসবে। কার্টের কি করছে? বায়ার্স, সেলার্স, ডিলার, ডিস্ট্রিবিউটার এবং প্লাস গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি সবাইকে অ্যাপের মধ্যে নিয়ে চলে যাচ্ছে একই সিঙ্গেল প্ল্যাটফর্মে। এই ধরনের বিজনেসকে মার্কেট খুব প্রেফার করে। এই ধরনের বিজনেসে কি হয়? ক্যাপেস করতে হচ্ছে না, বারবার কোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি লাগাতে হচ্ছে না, জাস্ট একবার যদি প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এখন কি যে কার্টেলের দেখুন পুরো প্ল্যাটফর্ম তৈরি। এবার কার্টেলের যখন মানে মারুতি বা টাটা কোনো নতুন গাড়ি লঞ্চ করবে, কোথায় সে অ্যাড করবে? কার্টেলে সে অ্যাড করবে। কোনো কাস্টমার যে একটা পুরোনো গাড়ি কিনতে চায়, সে কার্টেলে যাবে। বায়ার, সেলার, ডিলার যখন ডিলারের শোরুমে মানে প্রচুর গাড়ি পড়ে আছে, সে কোথায় গিয়ে অ্যাড দেবে? কার্টেলের মধ্যে বিজ্ঞাপন করবে। আগে তো লোকে বোর্ড ফটোর মধ্যে অ্যাড করতো, এখন তো দিন চলে গেছে। লোকে বুঝে গেছে অনলাইনে অ্যাড না করলে আমি কাস্টমারের রিচ পাবো না। এই ধরনের বিজনেসকে না মার্কেটকে প্রেফার করে, এই প্ল্যাটফর্ম বেসড বিজনেস। যে শুধু প্ল্যাটফর্ম এরা কি হচ্ছে, প্রচুর সব লোকের প্রবলেম সলভ করে দিচ্ছে। মানে ভাবতে পারছেন কার্টেলের একটা অ্যাপ, বাইক বলে কার বলে অ্যাপগুলোতে বছরে প্রায় 14 থেকে 15 কোটি লোক এই অ্যাপগুলো ইউজ করে। মানে এত পপুলার হয়েছে সমস্ত অ্যাপ। আমাদের রিসেন্ট কি হয়েছে, কার্টের ওয়েলএক্স বলে একটা কোম্পানি আছে, ওয়েলএক্স, যেখানে আপনি যে কোনো পুরোনো জিনিস বিক্রি করতে পারেন বা কিনতে পারেন। ওয়েলএক্স, ওয়েলএক্সটাকে এরা কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে। তার মানে কার্টের কিন্তু এখন শুধু অটোমোবাইল প্ল্যাটফর্ম থাকলো না, ওয়েলএক্সটা আপনি যে কোনো জিনিস বেচতে পারেন, ফ্রিজ, টিভি, মোবাইল, যা খুশি সেকেন্ড হ্যান্ড যেগুলো ইউজ করা জিনিস আছে আপনি সেগুলো ওয়েলএক্সে বেচতে পারেন। আর ওয়েলএক্সে তো বিশাল বড় কাস্টমার রিচ না, ওয়েলএক্সও তো সেম কার্টেলের মধ্যে প্ল্যাটফর্ম বিজনেস। এই ওয়েলএক্সকে অ্যাকোয়ার করাতে কি হলো, কার্টেলের বিজনেস এরিয়াটা আরো বেড়ে গেল। মানে এখন শুধু অটোমোবাইল প্ল্যাটফর্ম থাকলো না, যে কোনো জিনিস আপনি সেকেন্ড হ্যান্ড জিনিস কার্টেল ওয়েলএক্সে গিয়ে বেচতে পারেন। ওয়েলএক্সে চলে আসলে এখন কার্টেলের আন্ডারে। এই ধরনের বিজনেস মডেলকে না মার্কেট খুব প্রেফার করে। এটা একটা ইউনিক বিজনেস মডেল। আর এই বিজনেস মডেলের গ্রোথ ভিজিবিলিটি কিন্তু প্রচুর। মানে কার্টেলতে বিজনেস সবে শুরু হলো। ইন্ডিয়া এত বড় কান্ট্রি, কার্টেল যে বিজনেস মডেল, এখানে তো কোনো আপনাকে ক্যাপেস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মানে এখন কার্টেল যত সেল করবে তার থেকে অনেক বেশি যাবে, এদের প্রফিট গ্রোথ হবে। কারণ এদের প্ল্যাটফর্ম রেডি আছে, এটা কিছু বানাতে হবে না, যা শুধু মেনটেন করতে হবে এটাকে। যত কাস্টমার এখানে আসবে, অ্যাপটাকে ইউজ করবে, গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বা নতুন গাড়ি কিনবে, বেচবে। বড় বড় যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ওইএম কোম্পানি, টাটা মোটরস, মহিন্দ্রার মতো কোম্পানি এখানে আসবে, নতুন গাড়ির প্রমোশন করবে কার্টেডে এসে। তো ডিলার ডিস্ট্রিবিউটররা কার্টেডে এসে এদের গাড়ির অ্যাড করবে। কত কার্টেডের কি হবে, ইনকাম বাড়তেই থাকবে। ইনকামটা একদম মানে রেকারিং রেভিনিউর মতো প্রতি বছরে বাড়তেই থাকবে। এই ধরনের বিজনেস কিন্তু মার্কেট খুব প্রেফার করে। আর এই ধরনের বিজনেস আপনি কোনো সময় কার্টেডের মতো কোম্পানি 15, 18, 20 পিতে পাবেন না। এসব বিজনেস সবসময় দেখবেন মিনিমাম 50-এর উপরে থাকবে এদের পি, মিনিমাম 50। এইসব বিজনেসকে মার্কেট টপ প্রায়োরিটি দেয়, যে প্ল্যাটফর্ম বেসড বিজনেস, ইউনিক বিজনেস মডেল, যেখানে কোনো কম্পিটিটর নেই, যেখানে কোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোনো ক্যাপেক্স করার দরকার নাই। প্ল্যাটফর্ম রেডি আছে, কাস্টমার আসবে, এদের ইনকাম হবে। এটা হচ্ছে কি, এইসব বিজনেস হচ্ছে মানুষের প্রয়োজন। মানে আমাদের এখন যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে যারা ফুলফিল করছে এইসব বিজনেস। এই জন্য কার্টেলের শেয়ার দেখুন সবসময় 60-70 পিতে চলে। বিজনেস গ্রোথ দেখুন লাগাতার দেখবে, আপনি দেখেন 3টে 4টে 5টে কোয়ার্টার দেখেন 30%, 25%, 30% গুলো সেলস গ্রোথ করে যাচ্ছে। আর প্রফিট গ্রোথ কি হয়, প্ল্যাটফর্ম বিজনেস, এর তো খরচাটা ফিক্সড, এই জন্য প্রফিট গ্রোথ দেখুন 70%, 80%, 100%, এটা চলতেই থাকবে। যত বিজনেস বাড়তে থাকবে, এদের সেলস গ্রোথ যদি 20% করেও হয়, তাহলে দেখেন প্রফিট গ্রোথটা হবে 50%, 60%, 70%। প্ল্যাটফর্ম বেসড বিজনেস, এটা তো কোনো ক্যাপেস করতে হবে না। যেখানে অটোমোবাইল সেক্টরটা খুব সিক্লিক্যাল, এখানে কার্টেলে কিন্তু সে ভয় নেই। কেন বলুন, যখন অটোমোবাইল সেক্টরের অবস্থা খারাপ থাকবে তখন কি হবে, যখন অটোমোবাইল সেক্টর খুব ধীরগতিতে চলবে, মানে ডাউন ট্রেনে থাকবে, তখন কি হবে, এই যে যত মনে করেন ডিলার ডিস্ট্রিবিউটার আছে, টাটার থেকে গাড়ি নিচ্ছে, মারুতির থেকে, যারা ডিলার, বড় বড় ডিলার ডিস্ট্রিবিউটার কি করবে, তত বেশি কার্টেলে এসে অ্যাড দেবে। কেন ওদের ইনভেন্টারিতে মাল পড়ে থাকবে, বেচতে হবে, তখন কার্টেলে অ্যাড দেবে, ডিসকাউন্ট দিয়ে মাল বিক্রি করবে, তখন আরো বেশি করে অ্যাড দেবে। যখন অটোমোবাইল সেক্টরে খারাপ পজিশন থাকবে, আর যখন ভালো পজিশন তখন কি হবে, মারুতি, টাটা এরা নতুন নতুন গাড়ি লঞ্চ করবে,
তখন কি হলো, কার্টেল এসে বিজ্ঞাপন দেবে। দুদিক থেকে কিন্তু কার্টেলের প্রফিট। যদি অটোমোবাইল সেক্টরে খারাপ পজিশন থাকে, তখন ডিলার ডিস্ট্রিবিউটর এসে কি করবে, কার্টেলে অ্যাড দেবে গাড়ি, কেন দেখি ইনভেন্টরিতে প্রচুর মাল পড়ে থাকবে, তো সেখান থেকেও কার্টেল ইনকাম হচ্ছে। আবার যখন অটোমোবাইল সেক্টরে ভালো পজিশন থাকবে, তখন কি হবে, যত ওইএম কোম্পানি আছে, যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টাটা মোটরস, মারুতি, মহিন্দ্রা, এটা কি করবে, সমানে নতুন নতুন গাড়ি লঞ্চ করবে। যেমন অটোমোবাইল সেক্টরটা ভালো পজিশনে থাকবে, বুল বুল ফেজে চলবে, তো এসব কোম্পানি নতুন নতুন গাড়ি ম্যানুফ্যাকচারিং করবে আর কার্টেল এসে লঞ্চ করবে। অটোমোবাইল সেক্টরের যখন অবস্থা খারাপ থাকবে, তখন আর কার্টেলের অসুবিধা নেই। আবার যখন অটোমোবাইল সেক্টরের অবস্থা ভালো থাকবে, তখন আর কার্টেলের অসুবিধা নেই। কারণ এদের যে গ্রোথটা কিন্তু মোটামুটি সেকুলার গ্রোথ। এইসব কোম্পানি কিন্তু আপনি টিকি দেখেন, আপনি এইসব গ্রোথ স্টোরিতে ঢুকতে পারবেন না। এদের বিজনেস মডেলটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে, মানে রিওয়ার্ড দিতে হবে। আর এইসব বিজনেস দেখবেন আপনি কোনো সময় লুকিয়ে পাবেন না। সামান্য শেয়ার ওঠানামা করতে পারে, কিন্তু সবসময় হাই ভ্যালুয়েশনে থাকবে। এইসব স্টককে ট্র্যাক করুন, কার্টেলের মধ্যে কোম্পানিকে ট্র্যাক করুন। এইসব কোম্পানির মধ্যে কিন্তু গ্রোথ ভিজিবিলিটি প্রচুর আছে। আপনি যদি পুরো অটোমোবাইল সেক্টরের স্টক দেখেন, সব থেকে ইউনিক কিন্তু কার্টেল। এবার আমি যে সেক্টরের নিয়ে কথা বলতে হচ্ছে হেলথ, মানে ইন্স্যুরেন্স কোম্পানি। যত আমাদের দেখুন লিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি আছে, SBI লাইফ বলুন, HDFC লাইফ বলুন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখেন, এদের কিন্তু গ্রোথ মোটামুটি দেখবেন 10%, 12%, মানে 15% হচ্ছে এভারেজ সেলস গ্রোথ। কোন সময় 10% করছে, কোন সময় সিঙ্গেল ডিজিট করছে, যেন কোনো বছর ভালো করে হয়তো 20% সেলস গ্রোথ করছে। মানে ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলছি আমি, SBI লাইফ ইন্স্যুরেন্স, HDFC লাইফ বা স্টার হেলথ। এই সেক্টরে এরকম একটি কোম্পানি আছে, যে কোম্পানিটা দেখবেন লাগাতার, মানে মোটামুটি আপনি দেখেন লাস্ট 5টা 6টা কোয়ার্টার দেখবেন, প্রতিটা কোয়ার্টার 40%, 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। সেই কোম্পানিটার নাম হচ্ছে PB ফিনটেক বা পলিসি বাজার যদি বলতে পারেন। পলিসি বাজারের যেটা বিজনেস মডেল, সেম দেখুন, এটা কিন্তু কার্টেলের মধ্যে একটা প্ল্যাটফর্ম বা অ্যাপ বলতে পারেন। পলিসি বাজারের অ্যাপে কি হয়, পলিসি বাজারের অ্যাপে পলিসি বাজারে কি করে, যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সব ইন্স্যুরেন্স কোম্পানিকে এটা প্ল্যাটফর্মে চলে এসেছে। আপনি পলিসি বাজারের অ্যাপে যাবেন, অ্যাপ ক্লিক করেন, আপনার যেই কোম্পানির ইন্স্যুরেন্স পছন্দ হবে সেটাই আপনি করতে পারেন। সব ইন্স্যুরেন্সের প্লাস মাইনাস, কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি কি কি ফেসিলিটি পাবেন, এটা পুরো আপনার সামনে তুলে ধরবে। আপনার যখন যেরকম ইন্স্যুরেন্স দরকার, হেলথ ইন্স্যুরেন্স হোক, টার্ম ইন্স্যুরেন্স হোক, গাড়ির ইন্স্যুরেন্স হোক, বাইকের ইন্স্যুরেন্স হোক, সব কিছু আপনি পলিসি বাজারে পেয়ে যাবেন। তার মানে হচ্ছে প্রবলেম সলিউশন কোম্পানি। মানে আজকে যদি পলিসি বাজারের মতো কোম্পানি না থাকতো, আমাদের কি করতে লাগতো, ঘুরতে লাগতো আমি কোন কোম্পানি বিজনেস করবো, কোনটাতে করলে আপনার বেশি প্রফিট হবে, কোনটাতে করলে লস হবে। সমস্ত সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন PB ফিনটেক পলিসি বাজারে। এটা কি সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে এক জায়গায় নিয়ে চলে এসছে। আপনার যখন যে ইন্স্যুরেন্স দরকার, মনে করেন আজকে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, কি হবে, সব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার অ্যাপে সব আছে। আপনি ক্লিক করেন, 4টা 5টা 6টা কোম্পানি নিয়ে আপনি কম্পেয়ার করুন, যেটা আপনার ভালো লাগবে আপনি করে নিন। যদি আপনার প্রবলেম থাকে, ওদের অ্যাসিস্ট্যান্স টিম আছে, ওরা আপনাকে অ্যাসিস্ট করবে পলিসি বাজারে। এই ধরনের কোম্পানি, এই ধরনের কোম্পানি অ্যাকচুয়ালি হচ্ছে মানে মানুষের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটাকে অনেক ইজি করে দিয়েছে। আপনি কি ইন্স্যুরেন্সের পেছনে ঘুরতে হচ্ছে না, আপনাকে টেনশন নিতে হচ্ছে না, আপনি শুধু মোবাইলে ক্লিক করুন, সব পেয়ে যাচ্ছে। এই ধরনের বিজনেসকে মার্কেট কিন্তু প্রচুর রিওয়ার্ড দেয়। আর পলিসি বাজারে কি হয়েছে, পলিসি বাজার প্ল্যাটফর্ম বিজনেস, এখন পলিসি বাজারে হিউজ কাস্টমার বেস হয়ে গেছে। এখন পলিসি বাজারে মোটামুটি 1.5 কোটির মতো কাস্টমার। যদিও জার্নি কেবল শুরু, ভারতবর্ষে 140 কোটি পপুলেশন আছে। যদি এরা মোটামুটি 20 থেকে 30 কোটি লোককে ঢোকাতে পারে এদের অ্যাপে ইন্স্যুরেন্স করাতে, তার মানে কি পলিসি বাজার এখান থেকে 10x, 15x, 20x হয়ে যেতে পারে। আর এদের বিজনেসটা এরকম আছে যে এখানে তো মানে এরা তো নিজেদের পুরো প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে। এখানে তার খুব বেশি ক্যাপেক্স ট্যাপেক্স করার দরকার নেই। আর বিজনেস একদম সেকুলার বিজনেস এটা। মানে ইন্স্যুরেন্স, ভারতে কিন্তু ইন্স্যুরেন্স আগে বেশিরভাগ লোকের ছিল না। ইন্স্যুরেন্সের কি যা শুরু হলো, এই পলিসি বাজারে কিন্তু অ্যাড দেখে দেখে লোকজন এখন ধীরে ধীরে সব ইন্স্যুরেন্স এসেছে। এদের বিজনেস মডেলটা দেখেন, এক হচ্ছে পলিসি বাজার, যেখানে কি দিচ্ছে ইন্স্যুরেন্স, সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যাপে নিয়ে চলে আসছে। 2 নম্বর কি করছে এরা, পয়সা বাজার, এখানে আপনি যা আপনার লোন দরকার, কার লোন, বাইক লোন, হাউস লোন, পার্সোনাল সব পেয়ে যাবেন। সব ইন্স্যুরেন্স যা ফিনান্স কোম্পানিগুলো অ্যাপে নিয়ে চলে এসছে। আর একটা নতুন একটা জিনিস করেছে, এটা করাতে পলিসি বাজারে আরো গ্রোথ ড্রাইভার চলে, সেটা হচ্ছে PB পার্টনার।
এরা এখন কি করছে, এরা একটা অ্যাপ বের করেছে, পিবি পার্টনার বলে, পলিসি বাজার পার্টনার। এই পার্টনার সাথে কি করছে, যত ইয়ং জেনারেশন এখনকার যদি কেউ ইন্স্যুরেন্স এজেন্ট হতে চায়, এজেন্ট, এটা একটা অ্যাপ বানিয়ে দিয়েছে। এখানে পুরো ট্রেনিং এর ব্যবস্থা আছে, যে একটা ইন্স্যুরেন্স এজেন্টকে কি করে ইন্স্যুরেন্স এজেন্ট হতে হবে, কি করে কাস্টমার সাথে ডিল করতে হবে, পুরো এদের মানে ট্রেনিং এর ব্যবস্থা। এই অ্যাপটাতে এরা এদেরকে পুরো ফ্রিতে ট্রেনিং দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন টার্গেটটা কি, মানে আরো এজেন্ট তৈরি করে পুরো, যেখানে মনে করেন যে ভালো নেট চলে না বা ভালো কিছু নেই, সেই টায়ার 3 টায়ার 4 রুরাল এরিয়া এজেন্টদেরকে তৈরি করে একদম বাড়ি বাড়ি সার্ভিস, কার কি ইন্স্যুরেন্স দরকার লাগবে, কোন ইন্স্যুরেন্সে কি ফেসিলিটি আছে, এজেন্টরা বাড়ি বাড়ি গিয়ে আরো কাস্টমার কালেক্ট করবে। মানে পলিসি বাজার টার্গেট হচ্ছে ইন্স্যুরেন্সটাকে পুরো অল ইন্ডিয়াতে ছড়িয়ে দেওয়া, যাতে ইন্ডিয়ার প্রতিটা লোক ইন্স্যুরেন্স করে, হেলথ ইন্স্যুরেন্স হোক, পার্সোনাল যত ধরনের লাইফ ইন্স্যুরেন্স হোক, গাড়ির ইন্স্যুরেন্স হোক, বাইকের ইন্স্যুরেন্স হোক, এটা কিন্তু প্রত্যেকটা ইন্স্যুরেন্সে এটা হচ্ছে গোটা দেশে ছড়িয়ে দিতে। একটু অদ্ভুত বিজনেস মডেল না, আপনার কোনো ইন্স্যুরেন্স জন্য কোনো জায়গায় ঘুরতে হচ্ছে, আপনি অ্যাপে যাচ্ছেন, সব ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন। তারপরে কি আছে, আপনি যখন লোন দরকার পড়ে আপনার, ওদের সেই পলিসি টিভি ফিন থেকে আর একটা অ্যাপ আছে পয়সা বাজার, সেখান থেকে আপনি যে কোনো জায়গায় যে কোনো লোন পেয়ে যাবেন আপনি ওখান থেকে। তাহলে বুঝতে এইসব বিজনেস কিন্তু, এইসব বিজনেস কিন্তু গ্রোথ ভিজিবিলিটি প্রচুর। এই জন্য পলিসি বাজার পিও দেখবেন খুব হাই পি, কিন্তু এইসব স্টকে না, আপনি পি নিয়ে ভাবেন, তাহলে আপনি গ্রোথ স্টোরি কিন্তু বুঝতেই পারবেন না। মানে এত হাই পি নিয়ে আপনি যদি লাস্ট 3 বছর রিটার্ন দেখেন পলিসি টিভি ফিন থেকে, মোটামুটি 3 বছরে কোম্পানি 4x হয়ে গেছে। আপনি কিন্তু এই ধরনের কোম্পানিকে বুঝতে হবে, এই ধরনের কোম্পানিতে গ্রোথ ভিজিবিলিটি হিউজ আছে, গ্রোথ নিয়ে কোনো টেনশন নেই। এদের তো ক্যাপেক্স করতে হচ্ছে না, মানে কোনো ক্যাপেক্সই দরকার নেই, পুরো প্ল্যাটফর্ম তৈরি আছে। যত কাস্টমার ইন্স্যুরেন্স করবে, যত কোম্পানি ইন্স্যুরেন্স বেচবে, তত প্রফিট হবে। প্ল্যাটফর্ম বিজনেস, কমিশন বেস ইনকাম, এর নিজের তো কোনো ইন্স্যুরেন্স নেই, কোনো টেনশনে নেই এদের। এদের কোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে না, কোনো ফ্যাক্টরি লাগাতে হবে না, এদের প্ল্যাটফর্ম পুরো রেডি আছে। এবং লাস্ট 3-4 বছর কিন্তু পলিসি বাজার কি করেছে, নিজের প্ল্যাটফর্মটাকে সুপার করে নিয়েছে, যাতে ওরা জানে যে ফিউচারে আমাদের মানে পলিসি বাজারে প্রচুর কাস্টমার চলে আসবে, বুম চলে আসবে, অ্যাপটাকে চাঙ্গা করে নিয়েছে। এখন কি হবে দেখবেন, আগামী 2-3 বছরে পলিসি বাজারে প্রফিট মার্জিন সমানে বাড়তে থাকবে, প্ল্যাটফর্ম রেডি আছে। এইসব বিজনেসকে আপনাকে ট্র্যাক করতে হবে। কার্পেট, পলিসি বাজার, এই ধরনের বিজনেস কি ইউনিক বিজনেস মডেল, এটা হচ্ছে লোকজনের প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে, মানুষের সময় বাঁচাচ্ছে, মানে মানুষের লাইফটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই ধরনের বিজনেসে কিন্তু গ্রোথ ভিজিবিলিটি প্রচুর। এইসব স্টক, এই কার্টের মতো স্টক, পলিসি বাজারের মতো আপনি কিন্তু সস্তা পাবেন, আর সস্তা পিতে পাবেন। বুঝা গেল এদের বিজনেস মডেলটা কি, এদের যে এত গ্রোথ হচ্ছে, মার্কেট এদেরকে এত হাই ভ্যালুয়েশন কেন দিচ্ছে, ডিউ টু এদের বিজনেস মডেল। আজকে আমি যে 3টে সেক্টর নিয়ে আলোচনা করলাম, হচ্ছে হসপিটাল সেক্টর, বেস্টককে, জিনাসি লাইফ কেয়ার। কারণ কি, এদের বিজনেস মডেল। ইন্স্যুরেন্স কোম্পানি দেখেন, ইন্স্যুরেন্স সেক্টরে সেটাকে পিই ফিনটেক, কারণ এদের বিজনেস মডেল। আর একটা কি বললাম, অটোমোবাইল সেক্টর, এখানেও সেরা স্টক কোনটা, কার্টেল, কারণ ইউনিক বিজনেস মডেল। এভাবে আপনাকে বিজনেস মডেল যে আপনি একবার জেনে গেলেন, যে অ্যাকচুয়ালি আপনি যে কোম্পানিটাকে দেখছেন এত ভালো রেজাল্ট করছে, সেই কোম্পানিটার মধ্যে স্পেশাল কি আছে বিজনেস মডেলের মধ্যে, যদি সেটা জেনে যান, তাহলে আপনার সাথে স্টক মার্কেটটা একদম ইজি হয়ে যায়। বিজনেস মডেলের স্পেশালিটা জানা খুব দরকার। থ্যাংক ইউ।